হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো তোমরা। আজকে শুরু করব রোটেশন অফ রিজিড বডির পার্ট 5। আশা করি তোমরা পার্ট 4.1টা পড়ে নিয়েছো। আমি পার্ট 4.2তে কিছু অঙ্ক করাবো। আজকে থিওরি পার্টটা শেষ করে দেবো, তোমরা অঙ্কগুলো ট্রাই করবে। সেট 1 সেট 2 এর সমস্ত অঙ্ক করার চেষ্টা করবে। সেট 1 অ্যান্ড সেট 2 তোমরা অঙ্কগুলো করার পর এই সপ্তাহে শনিবার দিন তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে যে স্যার এই অঙ্কগুলো পারিনি। যদি দেখি যে ম্যাক্সিমাম অঙ্ক তোমরা দিয়েছো পারিনি, তাহলে হয়তো আমি আর করাবোই না সবটা। যদি দেখি হ্যাঁ কম সংখ্যক অঙ্ক আছে, তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সলভ করে পাঠিয়ে দেবো গ্রুপে মেনলি। আর না হলে আমাকে ক্লাস করাতে হবে। তো চেষ্টা করবে তোমরা নিজে অঙ্ক করার, কারণ নিজে করলে বেশি লাভ। আর আমি করে দিলে সেটা কোনো গুরুত্ব থাকে না, মানে জাস্ট দেখা হয় শেখা হয়, কিন্তু পরবর্তীকালে ভুলে যাবে। তোমাদের হচ্ছে কি কাজ কি রইল, সেট 1 সেট 2 এর অঙ্কগুলো করা এবং আমাকে শনিবারে জানানো যে কোনগুলো পারোনি। দেখো আজকে পড়বো কি ফ্লাই হুইল। ফ্লাই হুইল বলতে কি, ফ্লাই মানে কি মাছি নাকি না উড়া, যাই হোক, এটা কি হয়, চোঙাকৃতি থাকে বস্তু, এই ধরনের একটা চোঙাকৃতি বস্তু বা চোঙ। চোঙ, এই চোঙের গায়ে কি থাকে, সুতো জড়ানো থাকে। আর এই চোঙটা কি হয়, একটা অক্ষের সাপেক্ষে আবর্তন করতে পারে। অর্থাৎ কি, এটা যদি চোঙ হয়, ঠিক আছে, চোঙের ধরনের এটা হচ্ছে কি সে অক্ষটা, এই নিপটা, তাহলে এটা কী হবে, এই নিপটার সাপেক্ষে রোটেট করতে পারবে, ঘুরতে পারবে। ঠিক আছে, এরপর এখান থেকে একে ঘোরানোর জন্য কি করলাম, একটা সুতো জড়িয়ে দেওয়া হলো। সুতো, সরু সুতো, ভরহীন সুতো নিয়ে এখানে একটা মাস এম ঝুলিয়ে দেওয়া হলো। সুতোটা কোথায় জড়ানো আছে, এর গায়ে জড়ানো আছে এরকম করে। তাহলে যখন এটাকে রিলিজ করে দেবো, ছেড়ে দেবো, তখন কি করবে, এটা এরকম সুতোটা খুলবে আর এটা ঘুরবে। ঠিক আছে, যত সুতোটা খুলতে থাকবে তত কী হবে, এর ত্বরণটা বাড়বে। এর ত্বরণটা কী করবে, ইনক্রিজ, বস্তুটার ত্বরণটা বলতে কি, একটা ফিক্সড ত্বরণ থাকবে। আর এর এর আলফাটা, কৌণিক ত্বরণটা কী হবে, বাড়বে। বা বলতে পারো কি, বলা ভুল, যখন এটাকে রিলিজ করে দেবো তখন কি হবে, এর একটা ত্বরণ থাকবে, কারণ নিচের দিকে কাজ করছে কি, জি কাজ করছে, আর এরও একটা ত্বরণ পাবে আলফা। ত্বরণ পেলে কি হবে, বস্তুটা কৌণিক বেগটা বৃদ্ধি পাবে, অর্থাৎ কি এটা জোরে ঘুরতে লাগবে, জোরে ঘুরতে থাকবে। আমাকে বের করতে হবে কি, এই সুতোর টান কত, এর কৌণিক ত্বরণ কত, বস্তু যদি চোঙাকৃতি না হয়, যদি গোলক হয় তাহলে কত হতো, ফাঁপা হলে কেমন হতো, এরকম বের করবো আমরা। চাকতি হলে কত হতো, সেগুলো সব বের করতে হবে। ঠিক আছে, তাহলে মনে করি, সবই তো মনে করছি, মনে করি ফ্লাই হুইলের ভর এম এবং ব্যাসার্ধ আর। ব্যাসার্ধ বলতে কোনটা, চোঙের, এবং হচ্ছে কি ভরহীন সুতো, এটা হচ্ছে মাসলেস, এবং ভরহীন সুতোর সাহায্যে সুতো গায়ে জড়িয়ে স্মল এম ভরের বস্তু ঝোলানো আছে। আই হচ্ছে কি, মোমেন্ট অফ ইনার্সিয়া, চোঙের মোমেন্ট অফ ইনার্সিয়া। আর এটা সমান কত লিখতে পারি, এম কে স্কোয়ার, যেখানে হচ্ছে কোনটা, কে হচ্ছে কি চক্রগতি ব্যাসার্ধ,
ব্যাসার্ধ। তাহলে দেখো তো এই চোঙটাকে ঘোরাচ্ছে কে? ঘোরাচ্ছে কোনো বস্তুকে ঘোরায় কে? টর্ক, ফোর্স নয় টর্ক। তাহলে এখানে একটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে বলে ঘুরছে, তাহলে এটা একটা আলাদা রকম হলো। আর বস্তুটা কী হচ্ছে, যেটা সুতো খুলছে সেটা কি সোজা নিচের দিকে নামছে। তাহলে বস্তুটার ক্ষেত্রে কি হচ্ছে, সোজা নিচের দিকে যদি নামে এখান থেকে যদি এখানে আসে তাহলে সেটা কি? এটা লিনিয়ার মোশন। আর এর হচ্ছে কি কৌণিক মোশন। তাহলে এর থাকবে কি রৈখিক ত্বরণ, আর এর থাকবে কি কৌণিক ত্বরণ। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি এম ভরের বস্তুর গতি বিবেচনা করে পাই। তাহলে এম ভরের বস্তু যদি গতি বিবেচনা করা হয়, দেখো তো এদিকে কাজ করছে কি টি সুতোর টান, এদিকে কাজ করছে কি এম জি। ঠিক আছে, আর বস্তুটা যদি এদিকে নামে তাহলে কি এটা এ ত্বরণে নামছে ধরে নাও, কারণ জি ত্বরণে তো নামবে না, জি কাজ করছে নিচের দিকে কিন্তু জি ত্বরণে নামবে না, কারণ এখানে একটা বাধা আছে। তাহলে ওপর দিয়ে কাজ করবে কি এম এ। ঠিক আছে, তাহলে এখানে লিখো যে মনে করি বস্তুর ত্বরণ এ। তাহলে বস্তুর গতি বিবেচনা করে পাই কি পাচ্ছি, টি ইকুয়াল টু টি প্লাস এম এ ইকুয়াল টু এম জি, অর্থাৎ কত হবে এম এ ইকুয়াল টু এম জি মাইনাস টি, 1 নম্বর সমীকরণ। এরপর দেখো এর হয়ে গেল। এরপর হচ্ছে কি চাকাটা, চোঙের কৌণিক ত্বরণ আলফা হলে আলফা ইকুয়াল টু এ বাই আর, যেখানে চোঙের ব্যাসার্ধ। অর্থাৎ কি চোঙটা এরকম আছে, ধরো একটা প্রস্থচ্ছেদ আমি কল্পনা করলাম, তাই তো এটা গোল, তো আমি শুধুমাত্র একটা সুতা ধরে নাও, সেই সুতাটা ঝুলছে কেমন, এরকম ঝুলছে এম। এটা কত, এর ব্যাসার্ধ হচ্ছে কত আর। তাহলে এটা হচ্ছে কি এখানে অক্ষ আছে, তাহলে এই অক্ষের সাপেক্ষে আবর্তন করছে এইটা চোঙটা। তাই যদি আবর্তন করে তাহলে এটা হচ্ছে কি অক্ষ, আর এখানে বল প্রয়োগ হচ্ছে কত টি, বল প্রয়োগ হচ্ছে টি সুতোর টান। তাহলে এখানে একটা টি বল প্রয়োগ হচ্ছে, তার জন্য কী হচ্ছে, এটা রোটেট করছে, ঘুরছে। তাহলে এই টি বলটা কী করছে, টর্ক প্রয়োগ করছে, সেই টর্কের জন্য এটা আবর্তন হচ্ছে। তাহলে চোঙটির আবর্তনের জন্য দায়ীকে, চোঙটির আবর্তনের জন্য দায়ী টর্ক, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, টর্ক ইকুয়াল টু আই আলফা, জানা আছে নিশ্চয়ই, জানি তো। আবার কি জানি, ধরো এখানে একটা বল ক্রিয়া করছে আর এখানে একটা বল ক্রিয়া করছে, এটাও এফ এটাও এফ, তাহলে টর্কের মান কত হয়, টর্ক ইকুয়াল টু কত হয়, যে কোনো একটা বল ইন্টু কত হয়, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত ইন্টু আর, এটাই তো হয়। তাহলে এখান থেকে লিখতে পারি কি, যে টর্ক ইকুয়াল টু, এটার সময় লিখবো কি টি ইন্টু আর, কারণ কি টি বল ক্রিয়া করছে কত দূরত্বে, আর দূরত্বে ক্রিয়া করছে। আর এখানেও একটা কী হয়, একটা বল প্রযুক্ত হয়, যদি এটা এদিকে ক্রিয়া হয় এটা এদিকে ক্রিয়া হবে, সেজন্য কী হয় বস্তু রোটেট হয়। যেমন দরজা খোলা, ক্লামে কী হয়, ক্লাম্পে যেটা আটকানো আছে সেখানে একটা বল তৈরি হয়, আমি ঠিক যে পরিমাণ বল প্রয়োগ করছি, আর দরজার বাইরের দিকে একটা বল প্রয়োগ হয়, ঠিক এখানেও সে একই কেস হবে। অর্থাৎ কি একটা বল ইন্টু লম্ব দূরত্ব ক্রিয়ারেখার টি আর। এরপর এখান থেকে হচ্ছে কি আমি টি এর মানটা বের করে এখানে পুট করবো, অর্থাৎ কথা আসছে টি ইকুয়াল টু আই আলফা বাই আর। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার, নোট করো এটা। ফ্রম ইকুয়েশন 1 and 2
ফ্রম ইকুয়েশন 1 and 2। এম এ, দেখো এখানে লেখা আছে এম এ, এটা হচ্ছে কি রৈখিক ত্বরণ, আর এখানে লেখা আছে কি আলফা হচ্ছে কি কৌণিক ত্বরণ। এখানে ইকুয়াল টু কত এম জি, স্মল এম জি মাইনাস টি এর জায়গায় বসাচ্ছি কত আই আলফা বাই আর। এখানে আমি এই আয়ের আলফার জায়গায় বসাচ্ছি কি এ বাই আর সমান এম জি মাইনাস আই এ বাই আর ইন্টু আর। ঠিক আছে, এটার দিকে নিয়ে এসো। কথা হচ্ছে এম এ প্লাস আই এ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম জি, অর্থাৎ এখান থেকে নাও এ ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই, কত হবে এখান থেকে এম কমন নাও, কত আসছে, সরি এ কমন নিলে আসছে কত এম প্লাস আই বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি রৈখিক ত্বরণের মান। তাহলে কৌণিক ত্বরণের মান কত হবে? কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু কত হবে, এ বাই আর, কত আসছে এখানে বাই এ করে দাও, অর্থাৎ কত হবে এম জি বাই আর ইন্টু এম প্লাস আই বাই আর। এখানে এমটাকে ভাগ করে দাও, তাহলে কত আসছে দেখো তো জি আর স্কোয়ার। ঠিক আছে, কত আসছে জি বাই আর ভাগ করছি, তাহলে কত হবে এমটা ভাগ করলে কত হবে 1 আসবে, তাহলে 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। এটা হচ্ছে কি কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু। ঠিক আছে, জাস্ট ইকুয়েশনে মান বসিয়ে দিলাম, মান বসালেই হয়ে যাবে, নোট করে নাও। এরপর দেখো এই আয়ের মান চোঙের ক্ষেত্রে আয়ের মান কত জড়তা ভ্রামক, চোঙের ক্ষেত্রে আই ইকুয়াল টু 1/2 এম আর স্কোয়ার। এখানে মানটা পুট করো তো, তাহলে এ কত আসছে, এ সমান আসবে কত এম জি স্মল এম জি ডিভাইডেড বাই এম প্লাস কত এম আর স্কোয়ার 1/2 এম আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত আসছে এখানে এম জি ডিভাইডেড বাই, কেটে দাও এটা, কত হবে এম প্লাস এম বাই 2। যদি এমটাকে ভাগ করে দাও তাহলে এ ইকুয়াল কত আসবে জি ডিভাইডেড বাই 1 প্লাস এম বাই 2m। এমটাকে ভাগ করে দাও, তাহলে আলফা কত আসবে, আলফা ইকুয়াল টু এ বাই আর, দ্যাটস ইকুয়াল টু আসবে জি বাই আর, আর এখানে মান বসালাম না, ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি জি বাই আর, কত আসছে 1 প্লাস এম বাই 2m। ঠিক আছে, এটা হচ্ছে কি রৈখিক ত্বরণ আর এটা কৌণিক ত্বরণ। এরপর যদি বলা হয় সুতোর টান কত, টি এর মান কত, তাহলে এখানে যদি আমি আলফার মানটা পুট করে দিই, আয়ের মানটা পুট করি, তাহলে তো পেয়ে যাবো সুতোর টান কত, পাবো কি না? তাহলে সুতোর টান টি ইকুয়াল টু আই আলফা বাই আর, আয়ের মানটা কত 1/2 এম আর স্কোয়ার ইন্টু আলফা বাই আর। ঠিক আছে, এবার দেখো আলফা মানটা পুট করে দাও, আলফা মানটা কোনটা, এটা আলফা মান, কত আসছে টি ইকুয়াল টু জি, এই বাই আর আছে জি বাই আর, সরি 1/2 এম আর স্কোয়ার 1/2 এম আর স্কোয়ার ইন্টু জি বাই আর ডিভাইডেড বাই 1 প্লাস এম বাই 2m। হয়েছে, উপকার মানটা বসলো, ডিভাইড বাই কত আর,
আমি এই আরটাকে ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, আরটাকে ইন্টু আর ইন্টু করে দিলাম। তাহলে দেখো তো এ একটা আর আছে, এ একটা আর আছে, তাহলে কি ক্যান্সেল করবে? আর এই টুটা কি আসবে? নিচে আসবে। তাহলে কত আসছে? জি ওপর থাকছে এম ডিভাইডেড বাই 1 প্লাস এম বাই 2m, আর এখানে হাফ আছে 2, এটা হচ্ছে সুতোর টান 2mg/2 ইন্টু 1 প্লাস m/2m, এটা হচ্ছে কি সুতোর টান। জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া, আর কিছু নয়। নোট করে নাও, ঠিক আছে? খেয়াল রাখবে কিন্তু এটা হচ্ছে কি ক্যাপিটাল এম, এটা ক্যাপিটাল এম, এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, এটা ক্যাপিটাল এম। নোট করে নাও। এরপর যদি কেসটা এরকম হতো, এই চোঙটা যাচ্ছে এরকম, ঠিক আছে? ওখানে একটা সুতোর পরিবর্তে দুটো সুতো ঝোলানো আছে, এখানে এম দেওয়া আছে, এম। তাহলে সুতোর টান আলফা এ এবং টি সমান কত? এই ক্যালকুলেশন তোমরা করবে, আমি জাস্ট হিন্টস দেবো। একই ক্যালকুলেশন হবে। এখানে দেখো, তাহলে এখানে দুটো বস্তু আছে, এটা কেস ধরুন, একটা কেস 1। সেক্ষেত্রে কত? এই ব্যাসার্ধ এখানে, এখানেও আছে আর, এটা আছে অক্ষ। তাহলে এক্ষেত্রেও কী হবে? দেখো এখানে কাজ করছে টি, এখানে কাজ করছে টি, দুটোর সাথে টি কাজ করবে, আর এটারও কাজ করবে নিচের দিকে এম জি, আর এটারও কাজ করবে নিচের দিকে এম জি। কোনো সন্দেহ? এটাও নিচের দিকে নামবে, এটাও নিচের দিকে নামবে, অর্থাৎ কি ওপর দিকে কাজ করবে কি এম এ, এর ওপর দিকে কাজ করবে কি এম এ, কারণ কি এর ত্বরণ আছে কত? এ। তাহলে কত আসছে কত? 2mg ইকুয়াল টু 2t প্লাস কত আসছে এখানে? 2ma। তার মানে ইকুয়েশনটা কত আসছে দেখো তো, যে এম এ প্লাস টি ইকুয়াল টু এম জি। আগেকার 1 নম্বর ইকুয়েশন আর এখনকার 1 নম্বর ইকুয়েশন একদম হুবহু এক, দেখে নাও, কোনো পরিবর্তন হয়নি। এরপর পরিবর্তন হবে কি, ওরা নোট করেছে নিশ্চয়ই। ওই চাকতিটা আছে কেমন? এটা এরকম আছে, এখানে ধরো এফ বল প্রয়োগ হচ্ছে, এফ, আর তার জন্য হচ্ছে কি সেটা খুলছে, এটা হচ্ছে আর। তাহলে এক্ষেত্রে কি লিখেছিলাম যে টর্ক ইন্টু আলফা, টর্ক হচ্ছে আই আলফা, টর্ক ইকুয়াল টু আই আলফা, সেটা কত হবে? এফ ইন্টু আর, অর্থাৎ কত? আই আলফা সমান এফ ইন্টু আর। এখানে এফ এর মান কত হবে? দেখো এ একটা টান আর এ একটা টান, দুটো টানই কি কাজ করছে? বস্তুটাকে খুলতে সাহায্য করছে, অর্থাৎ কি ঘুরতে সাহায্য করছে। সেক্ষেত্রে এফ ইকুয়াল টু কত? কত? 2t। তাহলে অথবা কি আসছে দেখো এখানে, যে আই আলফা ইকুয়াল টু 2t/r, অর্থাৎ এখান থেকে তুমি বের করে নিতে পারো কি টি ইকুয়াল টু আই আলফা বাই 2r। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটাকে 2 নম্বর দাও, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর, আর এটা 4 নম্বর। ঠিক যেমনভাবে সলভ করলাম আগেরটা, ঠিক এভাবেই সলভ করো। 1 আর 3, 1 আর 4 টি এর মান 1 নং এ বসিয়ে আলফা আর আলফা এবং এ এর মান বের করো, তারপর কি হবে? আলফা এর মান 4 নং এ বসিয়ে টি এর মান
বের করো। নিশ্চয় করতে পারবে, যারা আগেরটা বুঝেছো এটা অবশ্যই করতে পারবে, আর না বুঝতে পারলে আগেরটা আরেকবার দেখো তারপর করবে। এখানেও কি হবে যে এ ইকুয়াল টু আলফা বাই আর, এখানে হচ্ছে কি এ ইকুয়াল টু আলফা বাই আর, সরি আলফা ইকুয়াল টু এ বাই আর, আলফা ইকুয়াল টু এ বাই আর। নোট করে নাও। ঠিক আছে, নোট হয়েছে। এখানে কিন্তু আয়ের মানটা কত বসাবে, 1/2 mr স্কোয়ার। এরপর যদি কেসটা এরকম হতো, অর্থাৎ কি একটা রিজিড সাপোর্টে দুটো সুতো দিয়ে এই চোঙটাকে বাঁধা আছে, চোঙের ভর হচ্ছে কত এম, এর ভর হচ্ছে এম, আর মোমেন্ট অফ ইনার্সিয়া আই। তো সেক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে সুতোর টান আলফা এ, চোঙের কৌণিক ও রৈখিক ত্বরণ কত, আর কি আলফা ইকুয়াল টু কত, আর ইকুয়াল সরি এ ইকুয়াল টু কত। এটাও তোমরা নিজে করবে। দেখো সুতোটা ভর এদিকে, সুতোর ওজন কাজ করছে কোন দিকে, এদিকে এম জি। এখানেও যেমন আই ইকুয়াল টু 1/2 mr স্কোয়ার, এখানেও আই ইকুয়াল টু কত 1/2 mr স্কোয়ার হয়েছে এমজি। এখানে কাজ করছে টি, এখানেও কাজ করছে টি। এটা রৈখিক ত্বরণ, এদিকে নামছে কত এ ত্বরণে, তাহলে ওপর দিয়ে কাজ করবে কোনটা এম এ। তাহলে ইকুয়েশনটা কেমন আসছে, টি প্লাস টি 2t প্লাস এম এ ইকুয়াল টু এম জি আসছে। এটা 1 নম্বর সমীকরণ। এবার দেখো যদি তুমি এরকম বিচার করো তাহলে কত আসছে এখানে, এটা এফ সমান কত হবে 2t, দুটো ফোর্স বল টি দুটো টি মিলে কী করছে, চোঙের সুতরাকে খুলছে। ঠিক আছে, সেখানে হবে 2t ইকুয়াল টু, তাহলে এক্ষেত্রে কত হবে, এটা হচ্ছে কত আর, এক্ষেত্রে হচ্ছে কি টর্ক ইকুয়াল টু আই আলফা ইকুয়াল টু এফ ইন্টু আর, অর্থাৎ কত হবে আই আলফা ইকুয়াল টু 2t ইন্টু আর। আয়ের মান কত 1/2 mr স্কোয়ার ইন্টু আলফা ইকুয়াল টু 2t ইন্টু আর। তাহলে কত আসছে এখান থেকে, ক্যান্সেল আউট করা একটা, তাহলে টি কত আসছে, টি ইকুয়াল টু আসবে দেখবে, বা আলফা ইকুয়াল কত আসছে, আলফা ইকুয়াল টু কত আসবে এখানে এম আর ডিভাইডেড বাই 40/mr। ঠিক আছে, এবং আগে যেমন করেছিলাম প্রথমটা ঠিক ওইভাবে বাকিগুলো বের করে নাও সব। এই দুটো তোমাদের হোম অ্যাসাইনমেন্ট দিলাম, আগেরটা প্লাস এটা ক্যালকুলেশন তোমরা করবে, ঠিক আগের মতো ক্যালকুলেশন করে যাবে, যা আসবে সেটাই, মানে মেন কনসেপ্টটা এটা মনে রাখবে, তাহলে সমস্ত যখন বের করতে দেবে সবগুলো বের করতে পারবে। কিন্তু যদি তোমরা এমসিকিউর জন্য যদি অ্যাটেম্প করতে চাও, অর্থাৎ কি কম্পিটিটিভ পরীক্ষার জন্য যদি করতে চাও, তাহলে তোমাকে কি লাস্ট ফর্মটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এবং তিনটেরই কী হবে প্রায় একই টাইপের আসবে, খালি সংখ্যা পাল্টাবে। 2 যেখানে 2 আছে কোনো 4 হবে, স্মল এম বাই ক্যাপিটাল এম আছে এখানে ক্যাপিটাল এম বাই স্মল এম হতে পারে। তোমরা ক্যালকুলেশন করবে, আমি বলে দেবো বাকিটা, নোট করে নাও। দেখো এরপর টোটাল এনার্জি অফ এ রোলিং হুইল, একটা চাকা বা ধরে নাও গাড়ির চাকায় ধরে নাও, একটা গাড়ির চাকা কী হচ্ছে গড়িয়ে চলছে, তা যদি গড়িয়ে চলে ঠিক আছে, তাহলে এটা থাকবে কি লিনিয়ার মোশন থাকবে ভি, এবং গড়াচ্ছে মানে কি আবর্তন থাকবে কি ওমেগা। তাহলে এম ভরের চাকার রৈখিক দ্রুতি ভি এবং কৌণিক বেগ
ওমেগা হলে মোট শক্তি কত হবে? মোট শক্তি সমান রৈখিক গতিশক্তি প্লাস আবর্ত গতিশক্তি, অর্থাৎ কি ই লিনিয়ার প্লাস ই রোটেশনাল। কত এর মানটা কত? লিনিয়ার মোশনের মান কত? হাফ mv স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, হবে কি না? তাহলে কত আসছে কত? ই টোটাল ইকুয়াল টু হাফ mv স্কোয়ার প্লাস হাফ আই। ওমেগার মান কত হবে গো? ওমেগার সাথে ভি এর নিশ্চয়ই সম্পর্ক আছে, কত জানি? ভি ইকুয়াল টু ওমেগা আর। তো ওমেগা কত হচ্ছে? ভি বাই আর, হবে তো? তাহলে কত হচ্ছে? ভি বাই আর, ক্যাপিটাল আরই করলাম, ক্যাপিটাল আর তার হোল স্কোয়ার, যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ চাকার। তাহলে কত আসছে দেখো তো? এখানে আসছে হাফ mv স্কোয়ার প্লাস হাফ কত হবে? আই ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা আসবে তো? না আসবে না। আবার দেখো আমি এখানে চাকাটা একটা রিং আকারে যদি ধরে নেওয়া হয়, চাকার পরিবর্তে এমন হতে পারে এটা যে চাকতি গড়িয়ে যাচ্ছে, এরকম চাকতি হতে পারে, এটা চোঙ গড়িয়ে যাচ্ছে হতে পারে। সেজন্য আমি কি আয়টাকে রাখলাম কি আয় আকারে, অর্থাৎ জেনারেল ফর্মে। যদি কে চাকার চক্রগতি ব্যাসার্ধ হয়, চক্রগতি ব্যাসার্ধ, তাহলে কথা হবে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। এর মানটা বসাও, ই টোটাল ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই মান কত বসাবো? এম কে স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আমি এখান থেকে হাফ এম ভি স্কোয়ার কমন নিতে পারি, হাফ এম ভি স্কোয়ার কমন নিলাম, থাকলে পরে 1 প্লাস কত হলো? কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি ই টোটাল। ঠিক আছে, যদি গোলক হয়, গোলক হলে আই ইকুয়াল টু 2/5 এম আর স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু এম কে স্কোয়ার। তাহলে কে মান কত আসছে? কে ইকুয়াল টু আসছে আন্ডাররুট অফ 2/5 আর। এখানে মানটা বসাও, তাহলে ই টোটাল ইকুয়াল টু কত আসবে? হাফ এম ভি স্কোয়ার 1 প্লাস কত আসছে? 2 এর 5 থেকে যাবে, 2 এর 5, বাকি দেখো আর স্কোয়ার হবে, আর স্কোয়ার কেটে যাবে, মান বসাও। তাহলে আসছে কত আলটিমেটলি? সমান হাফ এম ভি স্কোয়ার ইন্টু 7/5। এটা হবে কি টোটাল এনার্জি। চোঙ হলে আয়ের মান কত হতো? এখানে কত হতো? 1/2 এম আর স্কোয়ার। তো বিভিন্ন কেসের ক্ষেত্রে তোমরা গোলক, চোঙ, আবার নিরেট গোলক আছে, ফাঁপা গোলক ধরে নেবে। তো নিরেট গোলক, ফাঁপা গোলক বিভিন্ন ধরনের ক্যালকুলেশনগুলো করবে। এটা কেস 1, কেস 2, কেস 3 করে বসাবে, সব বসি করবে। গোলক হলো খোলক নেবে, নিরেট নয় ফাঁপা গোলক, তারপর চোঙ নেবে, তারপর চাকতি নেবে, তারপর রিং নেবে। এটা ক্যালকুলেশন করে দেখবে কত কত আসে। ঠিক আছে, যে কার গতিশক্তি সব থেকে বেশি হবে দেখবে একটু, নোট করে নাও এটা। এরপর দেখো মোশন অফ এ বডি ইন এ ইনক্লাইন্ড প্লেন উইদাউট স্লিপিং। স্লিপিং মানে হচ্ছে কি ঘুমিয়ে, না ঘুমিয়ে, তাই তো? না ঘুমিয়ে গড়িয়ে পড়ছে। স্লিপিং মানে পিছলানো, না পিছলিয়ে গড়িয়ে পড়ছে। বলতে ধরো নাও ছবিটা দেওয়া আছে দেখো বই তোমাদের, এটা ইনক্লাইন্ড প্লেন একটা। এখানে কেমন
একটা পেন রাখা আছে ধরে নাও, সে পেনটা কী হবে, গড়িয়ে পড়বে। একটা গোলক থাকতে পারে, একটা চোঙ থাকতে পারে, গোলকটা ফাঁপা হতে পারে, তাহলে একটা বস্তু গড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে আমি বের করবো কি, এখানে তার বেগ কত হবে, এখানে ত্বরণ কত হবে, এখানে ঘর্ষণ বলের মান কত হবে, এগুলো বের করব। ঠিক আছে, এটা হচ্ছে কি ইনক্লাইন প্লেন ধরে নাও। থিটা এ বি সি, এখানে বস্তুটা রাখা আছে, এখান থেকে সে বি পয়েন্টে এলো। কত দূরত্ব, মনে করি এ বি সি নততলের এ বি সমান হচ্ছে এস দৈর্ঘ্যটা। এ বিন্দুতে বস্তুটিকে স্থির অবস্থায় ছাড়া হলো। বি বিন্দুতে তার কৌণিক এবং রৈখিক দ্রুতি সমান তার কৌণিক এবং রৈখিক দ্রুতি ওমেগা অ্যান্ড ভি। আই সমান কত, বস্তুটির জড়তা ভ্রামক সমানই কত করলাম, এম কে স্কোয়ার, যেখানে কে হচ্ছে কি চক্রগতি ব্যাসার্ধ, রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে ছিল কি টোটাল এনার্জি, আর এখানে টোটাল এনার্জি। তাহলে এখানে মোট এনার্জি কত বি পয়েন্টে, বি বিন্দুতে মোট শক্তি, আমি এনার্জি কনজাম্পশন লাগাচ্ছি, ই টোটাল কত আসবে, ই রোটেশনাল প্লাস ই ট্রান্সলেশন, লিনিয়ার মোশন বা ই লিনিয়ার, যেটা আগে লিখেছিলাম কত, ই লিনিয়ার। কত মানটা এসেছিলো গো, কত এসেছিলো, ই টোটাল ইকুয়াল টু এসেছিলো দেখবে হাফ, ওখানে ছোটো এম ধরেছিলাম, এখানে বড় এম ধরেছি, বড় এম ভি স্কোয়ার 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার এসেছিলো, ঠিক আগের মতোই। এক নাম্বার। এরপর দেখো এই শক্তিটা পেলো কোথা থেকে, বাবার ঘর থেকে না, এটা হলো কি শক্তি কনজাম্পশন কি, এখানে যে স্থিতিশক্তি ছিল, যে স্থিতিশক্তির পরিবর্তনটা কি হচ্ছে, গতিশক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে এখানে গতিশক্তি পেলো কার জন্যে, এখানকার স্থিতিশক্তির জন্য। তাহলে এই শক্তির উৎস হচ্ছে কি স্থিতিশক্তি, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে কোনটা, এম জি ইন্টু উচ্চতা কত, এসি, এটা হচ্ছে স্থিতিশক্তি। এখানে ছিল কত উচ্চতা এসি, এখানে কত হলো 0, তার স্থিতিশক্তি পরিবর্তন মানে এসি মাইনাস 0 করতে পারো। এটা কি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। এবার এসি মানটা কত, এটা যদি থিটা হয়, এ বি সমান বলা আছে এস, তাহলে এসি সমান কত হবে, দেখো এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কী হবে সাইন থিটা, অর্থাৎ কত লিখবো হাফ কেটে দাও, তাহলে ভি স্কোয়ার বাই 2 ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত হবে জি, এসি সমান কত হবে এ বি সাইন থিটা, হবে কি না, ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে ভি ইকুয়াল টু কত আসছে, ভি স্কোয়ার ইকুয়াল টু 2g ইন্টু এবি মান কত এস সাইন থিটা ডিভাইডেড বাই
ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার আসবে কি না? অর্থাৎ ভি কত আসছে, এটা দাও 2 নম্বর সমীকরণ, আন্ডার রুট অফ 2GS সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ভি। এরপর বের করব কি এই পয়েন্টের ত্বরণ কত, বি পয়েন্টের ত্বরণ কত, বি বিন্দুতে ত্বরণ এ সমান কত হবে। তো আমরা রৈখিক ত্বরণ লিখি, রৈখিক ত্বরণ কত। দেখো তো বস্তুটা গড়িয়ে এসছে, গড়িয়ে আসলো কোথায়, এখানে ছিল, এই পথটাকে ধরে সোজা করে দাও, তাহলে কেমন আসছে পথটা, লিনিয়ার পথ আসছে, এটা এ পয়েন্টে ছিল, এখানে কি এসছে বি পয়েন্টে এসছে, প্রাথমিক বেগ কত 0, অন্তিম বেগ কত হয়েছে ভি, হয়েছে কি? তাহলে দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, কত পথ এসছে, এ থেকে বি এস পথ এসছে, অর্থাৎ কত আসছে এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2S হবে কি না? তাহলে এটা হচ্ছে কি রৈখিক ত্বরণের মান। তোমরা আগাটা নোট করো, তারপর আমি এটা লেখাচ্ছি, নোট করে নাও। তাহলে রৈখিক ত্বরণ কত হবে, ভি স্কোয়ার বাই 2S হবে কি হবে না? কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। অর্থাৎ কত এ ইকুয়াল টু আসছে, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বলতে এটা, তাহলে বাই 2S যদি হয় তাহলে কী হবে, এটা এটা কেটে যাবে, তারপর কত জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার হবে কি না? দেখো এখানে 2S আছে, এখানে ভি স্কোয়ারের মান বের করা আছে 4 নম্বরে, এটা ভি স্কোয়ার, দেখো তবে 2Sটা কেটে যাবে, প্রথমে কিন্তু জি সাইন থিটা 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, তা 1 নম্বর। কেস 1, যদি বস্তুটি নিরেট গোলক হয় তাহলে কত আই ইকুয়াল টু কত হবে 2/5 এম আর স্কোয়ার, অর্থাৎ এখানে মানটা বসাও, এটা এম কে স্কোয়ার, অর্থাৎ কত আসছে কে স্কোয়ার সমান হচ্ছে কত 2/5 আর স্কোয়ার, তাহলে কত আসছে এ ইকুয়াল টু জি সাইন থিটা, থিটা মান যাই হোক না কেন কত হবে 2/5, 1 প্লাস 2/5, অর্থাৎ কত 7/5, কত হবে 7/5 মানে কি 5/7, অর্থাৎ কি 5/7 জি সাইন থিটা। যদি কেস 2, যদি বস্তুটি ফাঁপা গোলক হয় তাহলে কত আসবে কে বাই আর, কে স্কোয়ার ইকুয়াল টু আসবে দেবে 2/5 জায়গায় 2/3 আর স্কোয়ার, 2/5 জায়গায় 2/3 হবে, তাহলে এটা কত আসবে এ ইকুয়াল টু আসবে দেখবে কত, এখানে দেখো 1 প্লাস 2/3, 3 একে 3 আর 2 5, তাহলে 3/5, 1 প্লাস 3/5 জি সাইন থিটা হলো। এখানে 2/3 বসাও, দেখো কত আসবে 3/5 আসবে, তো উল্টে গেলে কত হবে, 5/3 আসবে, তো 5/3 উল্টি দাও কত হবে 3/5 হবে, তাহলে দেখো যদি নিরেট গোলক হয় কত হচ্ছে 5/7, আর ফাঁপা গোলক হলে হচ্ছে কত 3/7, 3/5, 3/5 মান কত 3/5 সমান কত 0.6, আর এখানে কত হচ্ছে 5/7, কত আসছে বলো তো 7×7 49, 10, 7.72, কোন মানটা বেশি, এটা মান বেশি, অর্থাৎ কি এর মানটা বেশি, এর মানটা কম। তাহলে যদি একটা নততলে একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কোনটা আগে পড়বে জানি না,
ঠিক আছে। বা তোমাকে যদি বলা হয় একটা নততলে একটা নিরেট গোলক এবং একটা ফাঁপা গোলককে ছেড়ে দেওয়া হলো, একই ভরের একটা নিরেট গোলক এবং একটা ফাঁপা গোলককে ছেড়ে দেওয়া হলো, তাহলে তুমি কীভাবে দুটি বস্তুকে আলাদা করবে? কীভাবে দুটি বস্তুকে আলাদা করবে? এখানে ভরের ওপর নির্ভরশীল নয়, দেখো এটাও ভরের ওপর নির্ভরশীল নয়। তো ভরের ওপর যেহেতু নির্ভরশীল নয়, তো তুমি কীভাবে গোলক দুটিকে আলাদা করবে, মানে কোনটা নিরেট কোনটা ফাঁপা আলাদা করবে? নোট করে নাও এটুকু, তারপর করাচ্ছি। দেখো একটা নততল দুটি বস্তু একই ব্যাসার্ধের, দুটি বস্তু আছে একই ব্যাসার্ধের, একটা হচ্ছে নিরেট গোলক আর একটা ফাঁপা গোলক। তুমি কীভাবে আলাদা করবে? কী করবো? নততলে নিয়ে ছেড়ে দেবো। দেখো ত্বরণ কার বেশি এসছে? নিরেট গোলকের বেশি এসছে। যদি বেগটা দেখো, বেগ কত ছিল? ভি ইকুয়াল টু আন্ডার রুট অফ 2s ইন্টু জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কত আসতো? এটা একজনের ক্ষেত্রে কত আসতো? v1 ইকুয়াল টু কত হতো? আন্ডার রুট অফ 2sg সাইন থিটা ইন্টু 5/7। আর v2 কত আসতো? আন্ডার রুট অফ 2sg সাইন থিটা ইন্টু 3/5। তাহলে এর মানটা কি? কম, এটা বেশি। তাহলে আলটিমেটলি কি? যার বেগ বেশি, কার বেগ বেশি? নিরেট গোলকের বেগ বেশি, ত্বরণ বেশি, বেগও বেশি। অর্থাৎ কী হবে? নিরেট গোলকটা আগে পড়বে আর ফাঁপা গোলকটা কী হবে? পরে পড়বে। আর ফাঁপা গোলকে কী হচ্ছে? ত্বরণটাও কম আর এখানে বেগটাও কম, এটা ফাঁপা গোলকের বেগটাও কম। ঠিক আছে, তো যে পরে পড়বে সে হচ্ছে ফাঁপা গোলক আর যে আগে পড়বে সে হচ্ছে কি? নিরেট গোলক। তাহলে এখানে v1 গ্রেটার দেন v2, নততলে বস্তু দুটিকে একই সাথে ছাড়লে যেটি আগে পড়বে সেটি নিরেট গোলক। কারণ নিরেট গোলকের বেগ ও ত্বরণ ফাঁপার থেকে বেশি। ঠিক আছে, নোট করে নাও। দেখো এগুলো বের করলাম যে ভি কত হবে, এই পয়েন্টে বেগ কত হবে, ভিবি। ঠিক আছে, টোটাল এনার্জি কত হবে এটা বের করেছিলাম। এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বল এখানে দেখো প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কে এর মানটা পুট করে দিলেই সব আলাদা আলাদা বেরিয়ে আসবে। তো ঘর্ষণ বল কত হবে? দেখো যখন নড়াতলায় বস্তুটা নামছে, এই নড়াতলায় বস্তুটা আছে এরকম করে, তাহলে এখানে বস্তুটাকে ঘোরাচ্ছে কে? এদিকে তো এমজি সাইন থিটা কাজ করছে, তাহলে স্পর্শকী বল কে প্রয়োগ করছে যে ঘুরছে বস্তুটার? কারণ এর জন্য কী হচ্ছে, যদি একদম ভরকেন্দ্রে ক্রিয়া করছে এমজি সাইন থিটা, রৈখিক গতি হবে, তাহলে এদিকে কাজ করছে কি? ঘর্ষণ বল এফ। সেই ঘর্ষণ বলের জন্য হচ্ছে কি? বস্তুটার কৌণিক গতি সৃষ্টি হচ্ছে। ক দূরত্বে ঘর্ষণ বল প্রয়োগ হচ্ছে? কেন্দ্র থেকে আর দূরত্বে। তাহলে কী লিখতে পারি আমরা? টর্ক সমান কত হবে? আই আলফা সমান কত হবে? এফ ইন্টু আর। অর্থাৎ কত হবে? এফ ইকুয়াল টু আই আলফা বাই আর। আলফা মানটা পাওয়া গেছে, তো কত আসছে? এফ ইকুয়াল টু কত হবে? আই। আলফা কত হবে গো? কত হয়? আলফা ইকুয়াল টু এ বাই আর, তো পুট করে দাও এ বাই আর ডিভাইড বাই আর, অর্থাৎ কত আসছে? আই এ বাই আর স্কোয়ার। এখানে মানটা পুট করে দিলেই হয়ে যাবে। কত আসছে? আই, আই বলতে কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে লিখতে পারি কি? এম কে স্কোয়ার লিখতে পারি, এখন লিখছি না। এ বলতে কত? জি সাইন থিটা ডিভাইড বাই 1 প্লাস কে
কে স্কোয়ার বাই আর স্কোয়ার, আর ইন্টু বা আর স্কোয়ার থাকছে, গুণ করে দাও, এটা কত হবে এম কে স্কোয়ার হবে। এখন লিখলাম না আই জি সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস কে স্কোয়ার হবে। এবার আয়ের মানটা বসাও তুমি, কত এম কে স্কোয়ার বসাতে পারো, তাহলে কত আসছে এম কে স্কোয়ার জি সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাহলে কত আসছে এখানে, কত এখানে এম জি আসছে, এম জি সাইন থিটা ডিভাইডেড বাই, এখানে কেটাকে ভাগ করে দাও, কত আসছে আর স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস 1, অর্থাৎ কত এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা ডিভাইড বাই 1 প্লাস আর স্কোয়ার বাই কে স্কোয়ার। তো সবগুলো তো হলো কি কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে উল্টে গেল হলো কি আর স্কোয়ার বাই কে স্কোয়ার, আর আগে কোথাও কোথাও এম ছিল না, এটা এম এর উপর ডিপেন্ড করে, ঘর্ষণ বলটা এম এর উপর নির্ভরশীল হয়ে গেল, কারণ কি এটা কি ছিল ত্বরণের মান ছিল, তার সাথে যদি এম গুণ না করা হয় তাহলে সেটা বল আসবে না। বা তুমি এখানেও কী করতে পারো, আয়ের মানটা পুট করে দিতে পারো, এখান থেকে দেখো এর মানটা পেয়ে যাবে, মানে বের করে বসাতে পারো। কেমন যদি নিরেট গোলক হয়, জানি তো কত হবে, নোট করে নাও, আমি বলে দিচ্ছি তারপর। এরপর দেখো বস্তু যদি নিরেট চোঙ হয়, নিরেট চোঙ হলে, নিরেট চোঙ সেক্ষেত্রে কত হবে, আই কত, আই ইকুয়াল টু 1/2 এম আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে এম কে স্কোয়ার, তাহলে এম কেটে গেল, আমাকে বের করতে হবে কি আর স্কোয়ার বাই কে স্কোয়ার, অর্থাৎ কি আর স্কোয়ার বাই কে স্কোয়ার ইকুয়াল টু 2, তার কত আসছে এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা, কত হবে 2 প্লাস 1 3, 1 প্লাস 2 3 হলো। যদি ফাঁপা চোঙ হয়, ফাঁপা চোঙ সেক্ষেত্রে কত হবে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার সমান কত হবে এম কে স্কোয়ার, অর্থাৎ কি আর স্কোয়ার বাই কে স্কোয়ার ইকুয়াল টু 1, সেক্ষেত্রে হবে কত এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা 1 প্লাস 1, কত হবে 2/2। নিরেট গোলক, নিরেট গোলক কত হচ্ছে আই ইকুয়াল টু 2/5 এম আর স্কোয়ার ইকুয়াল টু এম কে স্কোয়ার, অর্থাৎ কত হচ্ছে আর স্কোয়ার বাই কে স্কোয়ার ইকুয়াল টু 5/2 হবে। তো এখানে মানটা বসাও 1 প্লাস 5/2 কত আসছে 2 7, তাহলে 2/7, কত আসছে এফ ইকুয়াল টু আসবে 2/7 এম জি সাইন থিটা, 2 1 2 আপনার 7, ওপরে 2 চলে যাবে। আর ফাঁপা হলে কথা হবে ফাঁপা গোলক ক্ষেত্রে আই সমান হচ্ছে কত 2/3 এম আর স্কোয়ার সমান এম কে স্কোয়ার, অর্থাৎ কত আসছে আর স্কোয়ার বাই কে স্কোয়ার ইকুয়াল টু 3/2, তো কত আসবে 1 প্লাস 3/2, 1 প্লাস 3/2 কত হবে 2 1 2 2 5, তো 2/5, অর্থাৎ এফ ইকুয়াল টু হবে কত 2/5 এম জি সাইন থিটা হয়েছে। ঠিক সিমিলারলি এই আয়ের মান বসিয়ে ঘর্ষণ বলের মান বের করতে পারলে ঠিক সেরকম ভি এর মান বের করতে পারবে, ত্বরণের মানও বের করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো বস্তুর গতিশক্তির কতটা অংশ রৈখিক গতিশক্তি এবং কতটা অংশ আবর্ত গতিশক্তি, একই কেস চলছে। তারপর ই টোটাল কত পেয়েছিলাম গো মনে আছে, কত হাফ এম ভি স্কোয়ার 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এটাই তো পেয়েছিলাম। রৈখিক গতিশক্তি কত হচ্ছে, রৈখিক গতিশক্তি ই লিনিয়ার কত হাফ এম ভি স্কোয়ার, তাহলে রৈখিক গতিশক্তি মোট শক্তির
শক্তির n1 অংশ হলে n1 সমান কত হবে, হাফ mv স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার কত আসছে দেখো তো, 1/1 প্লাস আর স্কোয়ার। আর আবর্ত কত হবে, আবর্ত গতিশক্তি কত হবে, হাফ ই রোটেশনাল কত, হাফ আই ওমেগা, সমান কত, হাফ আই বলতে কত এম কে স্কোয়ার ইন্টু ওমেগা বলতে ভি বাই আর তার হোল স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ কত আসছে কত, ই রোটেশনাল ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি স্কোয়ার, স্মল এম লিখেছি, স্মল এম এটা স্মল এম ক্যাপিটাল এম এটাও ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম ভি স্কোয়ার থাকলো পরে কি ওখানে কে স্কোয়ার বাই আর স্কোয়ার, কে স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে n2 সমান কি, রৈখিক গতিশক্তি মোট গতিশক্তির কত অংশ, কত হবে n2, হাফ এম ভি স্কোয়ার কে স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হাফ এম ভি স্কোয়ার 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, অর্থাৎ কত আসছে এখানে সমান কে স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আছে। এক্ষেত্রেও যদি চোঙ হয় তাহলে কত হবে এবং গোলক হলে কত হবে, নোট করে নাও সম্পূর্ণ অংশটা। নিরেট চোঙ হলে শুধু দুটো করবো, নিরেট চোঙ আর নিরেট গোলক। তাহলে নিরেট চোঙ হলে কত হবে, দেখো আয়ের মান দেওয়া আছে, অর্থাৎ কি এখান থেকে বের করবো কি, যে এখানে কি আছে কে স্কোয়ার বাই আর স্কোয়ার, অর্থাৎ কি কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত, অর্থাৎ কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 1/2। তাহলে n1 কত আসছে, n1 কত আসবে 1 প্লাস 1/1 প্লাস 1/2 অর্থাৎ কত 2/3। n2 কত আসবে, দেখো কে স্কোয়ার বাই আর স্কোয়ার মান কত এসছে 1/2, 1/2 ডিভাইডেড বাই 1 প্লাস 1/2 অর্থাৎ কী আসছে 1/2, এটা কত আসছে 3/2 সমান 1/3। দেখো যোগ করে দাও কত আসছে, এক অংশ আসছে তো। এবার নিরেট গোলক হলে কত হবে, নিরেট গোলক কত হবে, দেখো আই ইকুয়াল টু এম কে স্কোয়ার ইকুয়াল টু 2/5 এম আর স্কোয়ার, তাহলে কে স্কোয়ার বাই আর স্কোয়ারের মান হচ্ছে কত 2/5, তাহলে কত আসছে n1 এর মান আসছে কত 1/1 প্লাস 2/5 5/7, আর n2 ইকুয়াল টু কত আসছে 2/5 1 প্লাস 2/5 সো কত আসছে 2/7 হয়েছে। বিভিন্ন পয়েন্টে মান, বিভিন্ন ক্ষেত্রে আয়ের মান বিভিন্ন বসিয়ে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নাই, বোঝা গেছে। দেখো নোট করে নাও, এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে এই জায়গা থেকে, কত অংশ এই দিয়ে। দেখো এরপর এটা এল দৈর্ঘ্যের এবং রো ঘনত্বের একটা সরু তারকে বাঁকিয়ে বৃত্তাকার লুপ দেওয়া হলো, সেক্ষেত্রে ও বিন্দু সাপেক্ষে, অর্থাৎ এটা হচ্ছে কি তার কেন্দ্র, ও এ বির সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। তা আমরা জানি কত বৃত্তাকার তারের ক্ষেত্রে বা বৃত্তাকার লুপের ক্ষেত্রে জড়তা ভ্রামক জানা আছে আমার, কত হবে আই ইকুয়াল কত জানি আই সি এম কত
1/2 mr², যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ আর এম হচ্ছে কি ভর। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করতে পারি। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী কত হবে, IAB ইকুয়াল টু ICM প্লাস M ইন্টু r²। কারণ কি এখান থেকে ICM-এর দূরত্ব কত হচ্ছে, এই অক্ষটা এরকম আছে, এই অক্ষটা এরকম আছে, ঠিক আছে, পর দুটি প্রস্থ লম্ব আছে, বোর্ডে দেখানো যায়নি, এবং এদের মধ্যে দূরত্ব কত হচ্ছে r দূরত্ব, অর্থাৎ mr²। আর কত হচ্ছে IAB সমান কত হবে, 1/2 mr² প্লাস mr², অর্থাৎ কত আসছে 3/2 mr²। তো এম এর মানটা কই, এল দৈর্ঘ্য রো ঘনত্ব, 1 নাম্বার দিলাম। তারের ভর কত হবে, তারের ভর এল রো, এটা হচ্ছে কি রৈখিক ঘনত্ব, রৈখিক ঘনত্ব, রৈখিক। তো এল রো হলো, এটা সমান কি এম। ব্যাসার্ধ আর এর মান কোনটা নাই, আবার 2π, আর সমান কত এল, আর সমান L/2π হবে কি না, আর এল দৈর্ঘ্য তারটাকে তো বাঁকিয়ে বৃত্তাকার করা হয়েছে। তাহলে কত হচ্ছে দেখো তো, IAB ইকুয়াল টু 3/2 ইন্টু এল রো ইন্টু L/2π তার হোল স্কোয়ার, কত আসছে 3/2 LQ রো বাই 4π², অর্থাৎ 3/8 LQ রো π²। ঠিক আছে, নোট করে নাও। আজকে এখান পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে কবে হবে বলতে পারছি না, মানে এই টপিকের 4.1-এর 4.2 আমি অঙ্ক তোমাদের শনিবারের পর আপলোড করব। তোমরা যেমন রিপ্লাই দেবে সেরকম করব। তোমরা আগে উদাহরণ অঙ্কগুলো করবে, তারপর অনুশীলনী অঙ্ক হাত দেবে, সেট 1 সেট 2। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।